বন্ধুদের নমস্কার। আমি সুকৃতি রঞ্জন বিশ্বাস এসআরবি মুক্তি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলাদেশে যে সাম্প্রতিক ঘটনা, সে ঘটনা নিয়ে আপনাদের কয়েকটা কথা বলবো। বাংলাদেশের ঘটনা নিয়ে আমি এই ভিডিওটা করবার চেষ্টা করলাম এই কারণে, ব্যক্তিগতভাবে আমার সঙ্গে বাংলাদেশের একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে। আমি বাংলাদেশ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলাম, একজন মুক্তিযোদ্ধা। আমার স্ত্রীও বিশাখা বিশ্বাস, সেও বাংলাদেশ মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফ্রন্টে থেকে 6-7 মাস ধরে, দীর্ঘ সময় ধরে সে কাজ করেছিল। সেই সুবাদে এবং একই সাথে আজকের দিনেও আমার বহু বন্ধুবান্ধব তারা বাংলাদেশেই আছেন, বেশিরভাগ আত্মীয় স্বজন বাংলাদেশেই আছেন। খবরাখবর রাখি, যাতায়াত করি। এই কারণে আমি বাংলাদেশ সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে, খোঁজখবর রাখি। এই সংকটজনক অবস্থায় সে কারণে আমার মনে হলো যে 2-4টে কথা আমাদের যারা বন্ধুবান্ধব, পরিচিত মানুষ, তাদের উদ্দেশ্যে বলা দরকার। প্রথমেই বলি যে শেখ হাসিনার নেতৃত্বে এই যে সরকার, এই সরকার বরখাস্ত হয়েছে। হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এই যে ঘটনা, এই ঘটনাতে ব্যক্তিগতভাবে আমি খুশি হয়েছি। আমি খুশি হয়েছি, আমার সঙ্গে কারোর কোনো ব্যক্তিগত সম্পর্ক নেই এবং ব্যক্তিগত কারণেও আমি এই যে খুশি হয়েছি, এটা ব্যক্তিগত কারণে নয়। আমি খুশি হয়েছি এই কারণে, আমি খুব ভালো করে জানি এবং বিভিন্ন সময় লিখেছি, বলেছি যে গত 3টে নির্বাচন, বাংলাদেশে গত 3টে নির্বাচন যা হয়েছে, সেই নির্বাচন গণতান্ত্রিক উপায়ে হয়নি, মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। আমার মনে হয়েছে যে হাসিনা সরকার এবং নিজে হাসিনা অত্যন্ত স্বৈরাচারী একজন শাসক। শুধু স্বৈরাচারী নয়, অত্যন্ত ক্রুয়েল, নিষ্ঠুর একটা সরকার। বহু নিষ্ঠুরতার প্রমাণ, দৃষ্টান্ত সে দেশে তিনি স্থাপন করেছেন। ফলে গণতন্ত্রের স্বার্থে এই সরকারের বহিষ্কার, পতন, এটা প্রয়োজন ছিল, সেটা হয়েছে এবং এই কারণেই আমি খুশি। আসলে আওয়ামী লীগ সরকার, বা যদি বলেন আওয়ামী লীগ, এই যে প্রয়াত প্রধানমন্ত্রী হাসিনার বাবা শেখ মুজিবুর রহমান সম্পর্কে হিন্দুদের মধ্যে, বিশেষ করে হিন্দুদের মধ্যে, অন্যদের মধ্যেও তার প্রতি শ্রদ্ধা আছে, কিন্তু আমি বলছি বিশেষ করে হিন্দুদের মধ্যে এবং পশ্চিম বাংলায় বা ভারতে একটা খুব ভালো ধারণা আছে। সাধারণভাবে ধারণা থাকারই কথা। তার নেতৃত্বে একটা দেশ স্বাধীন হয়েছে, একটা দেশ জন্মলাভ করেছে। ফলে
এইটা মানুষের কাছে খুশির খবর এবং এই জন্যে বহু মানুষ শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করেন। কিন্তু একই সাথে যদি এমনকি তার সময়কালটাকেও যদি পুঙ্খানুপুঙ্খ বিচার করা হয়, মানে যারা করেন, একটা তো সাধারণভাবে উপর থেকে দেখা, যেটা আমি বললাম, সেখান থেকে তার একটা জনপ্রিয়তা আছে, তার একটা কৃতিত্ব নিশ্চয়ই আছে। আবার যদি খুব নিখুঁতভাবে খুঁটিয়ে পরীক্ষা করা হয়, তাহলে তাকে সমালোচনা করারও যথেষ্ট কারণ আছে। মানে আমি সবটা জানি না, আমি যতটুকু জানি তা আমরা মুক্তিযোদ্ধা ছিলাম, স্বাভাবিকভাবে রাজনীতির সাথেও আমাদের একটা যোগাযোগ ছিল। আসলে আমার জীবনের, এবং আমি নই, আমাদের এলাকার আমার মতো আরও আমাদের কিছু বন্ধুবান্ধব, তাদের মুক্তিযুদ্ধে অংশগ্রহণ এইটা ওই 71 সালের মার্চ এপ্রিল থেকেই শুরু হয়। মার্চ এপ্রিল থেকেই আমরা এই লড়াইয়ে অংশগ্রহণ করি। যখন যশোর ক্যান্টনমেন্ট অবরোধ করেছিল, সেই সময়ের ইপিআর, মানে বর্ডার সিকিউরিটি ফোর্স, যেটা ইস্ট পাকিস্তান রাইফেলস বোধহয় নামটা ছিল, ইপিআর, তারা বিদ্রোহ করে বেরিয়ে এসে যশোর ক্যান্টনমেন্ট অবরোধ করেন। এই যে হাজার হাজার ইপিআর, বর্ডার সিকিউরিটি ফোর্স, তারা যখন বিদ্রোহ করে বেরিয়ে এলেন সামরিক বাহিনীর বিরুদ্ধে, ইয়াহিয়া সরকারের বিরুদ্ধে, তখন এই যে এত মানুষ, এত মুক্তিযোদ্ধা, তাদের যে খাওয়া দাওয়া থাকা, এই যে বিষয়টা হয়েছিল, তারা অবরোধ করে আছেন গোটা যশোর ক্যান্টনমেন্টের চারিদিকে, সমস্ত রাস্তায়, মোড়ে মোড়ে তারা পজিশন নিয়েছিলেন। এইটা 5-6 দিন ধরে এটা চলেছিল। সেই সময় তাদের রসদ সরবরাহ করা, মূলত খাদ্যদ্রব্য সরবরাহ করা, এইটা আমরা তখন শুরু করি। আমাদের এলাকা যশোর শহর থেকে ভেতর দিয়ে গ্রামের মধ্যে দিয়ে গেলে 15-17 কিলোমিটার দূরে আমরা এই খাবার সংগ্রহ করে সাইকেলে করে করে, মানে গ্রামে গঞ্জে খাবার সংগ্রহ করতাম, আমাদের একটা টিম, আবার একটা টিম সেটা পৌঁছে দিতাম। এই সমস্ত কাজ আমরা দিন রাত জুড়ে তখন করেছিলাম। এইভাবে আমরা অংশগ্রহণ করেছিলাম। তো ফলে এইসব কারণেই এই গোটা বিষয়টার সাথে আমাদের একটা যোগাযোগ, আর আমার বরাবরই খানিকটা এইসব বিষয়ে আগ্রহ ছিল, রাখতাম। এবং সেই সময়ে যশোরে কতগুলো বড় বড় ঘটনা ঘটেছিল। একটা ঘটনা ঘটেছিল যশোর শহরের একটা অংশ, নীলগঞ্জ, ঝুমঝুম পল্লী, যতদূর নাম মনে পড়ে, এই দুটো এলাকা ছিল বিহারি মুসলমান অধ্যুষিত। এবং এই বিহারি মুসলমানদের উপর একটা অকথ্য নির্যাতন হয়েছিল, কারণ তারা পাকিস্তানপন্থী ছিলেন। তারা সবাই মুসলমান, কিন্তু পাকিস্তানপন্থী ছিলেন। সেই সময় তার অতটা বুঝতাম না, মানে যেটাকে আজকে গণহত্যা বুঝি, সেটাকে তাই বলা যায়। কিন্তু সেসব ঘটনা বুঝতেই পারছেন, বাংলাদেশ স্বাধীন হওয়ার জন্যে তারা বাংলাদেশ বিরোধী শক্তি ছিল, মানে সাধারণ মানুষ, মহিলা, শিশু, তারা তো আর নন, কিন্তু তারাও অত্যাচারের শিকার হয়েছিলেন ব্যাপক হারে। তো সেই সময় থেকেই খবরাখবর রাখি বলেই বলছি যে দেশ স্বাধীন হবার পর আমরা যখন ফিরে গেলাম, তখন তো একটা সাংঘাতিক ক্রাইসিস, খাদ্যদ্রব্য, নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিস, বিশেষ করে লবণের একটা সাংঘাতিক ক্রাইসিস হয়েছিল, এখন মনে করতে পারি। কারণ লবণটা তখন করাচি থেকে আসতো পূর্ব পাকিস্তানে, মানে 50 টাকা 70 টাকা পর্যন্ত লবণের শের বা কিলো হয়ে গেছিল। এবং সেই সময় রেশনে অল্প অল্প লবণ সরবরাহ করতো এবং অন্যান্য খাদ্যদ্রব্য। আর জানেন, আমরা গ্রামে বাস করতাম, গ্রামের একটু মোড়ল মতবর্গের লোক, হিন্দু এলাকা, তারা আমলিক করতেন,
তারাই সেখানকার রিলিফের প্রধান, চেয়ারম্যান, তারপরে রেশনের ডিলার ইত্যাদি ইত্যাদি, তারা এই একটা চক্র দুর্নীতির সাথে যুক্ত হয়ে পড়ে। এবং সেই সময় আমরা যারা মুক্তিযোদ্ধা ছিলাম, আমি ছিলাম ওই এলাকার বলতে পারেন তাদের মধ্যে মাতব্বর গোছের লোক। যদিও আমরা তখন স্কুল কলেজের সন্ধিক্ষণ আমাদের বয়স, এবং স্কুল কলেজের সন্ধিক্ষণ হলে খুব ছোট ছিলাম তা কিন্তু নয়। গ্রামের মানুষ বুঝতেই পারছেন, বেশ তখন আমরা যুবকদের মতোই বলতে গেলে। তো সেই সময় এর বিরোধিতা করেছি। এই বিরোধিতা করতে গেলে অনেক সময় হয়তো বাড়াবাড়িও করেছি, মাথায় চুল কামিয়ে দিয়েছি, গলায় টিন ঝুলিয়ে গ্রামে ঘুরিয়েছি। আর তখন যেহেতু মুক্তিযোদ্ধা ছিলাম, আমাদের তখন একটা আলাদা মনে করতাম একটা আলাদা ক্ষমতা আছে। তো এইসব কারণে ওই সময়ে এলাকার যে আওয়ামী লীগের লোকজন, এবং আমি সেই সময় থেকে আওয়ামী লীগ করতাম না। মানে আমি আজ যে কথাগুলো বলছি, কেউ ভাবতে পারেন যে আমি আওয়ামী লীগ বিরোধী বলেই কথাগুলো বলছি, তা নয়। আমি আসলে আওয়ামী লীগ বিরোধী এরকম সময় না, ওই সেই একেবারে ছাত্রজীবন থেকেই, স্কুল জীবন থেকেই আমরা ছাত্র ইউনিয়ন করতাম। বামপন্থী রাজনীতির সাথে আমাদের একটা যোগাযোগ ছিল, মুক্তিযোদ্ধা ছিলাম, কিন্তু আমরা কখনো ওই মুজিব বাহিনী বা এরকম না, মানে আওয়ামী লীগের সাথে আমরা ছিলাম না। পরবর্তীকালে আমরা ওই মুজাফফরনগর এইসব নিয়ে টিলেকশন করেছি, এইসব আর কি। তো যাই হোক, এই সমস্ত কারণে আসলে সরকার পক্ষে থাকলে তো সবটা বোঝা যায় না, সরকার বিরোধী অবস্থানে থাকলে সরকারের চরিত্রটা বেশি বোঝা যায়। তো সেই সময়ে আপনারা আজকের প্রজন্ম জানেন না, জানি না বাংলাদেশে এটা নিয়ে খুব আলোচনা এখন হয় কি না। ওই সময় একটা নতুন বাহিনী তৈরি করেছিলেন মুজিবুর রহমান। আজকে পরিষ্কার বুঝি যে রাজনৈতিক বিরোধীদের বিরুদ্ধে এই বাহিনীকে ব্যবহার করার জন্য এই বাহিনী তৈরি হয়েছিল। মানে বিরুদ্ধে ব্যবহার মানে কি, ব্যবহার না বলে বলা যায় যে তাদের কণ্ঠরোধ, এবং তারপরেও যারা সরকারের কথা শোনেন না সেই সমস্ত মানুষকে এমনকি গুম খুন এই সমস্ত করার জন্যই এই বাহিনী তৈরি করা হয়েছিল। এবং এই বাহিনী অগ্রাধিকার পেত এমনকি সামরিক বাহিনীর থেকে। মুজিবুর রহমান যে নৃশংসভাবে বর্বরভাবে তাকে খুন করা হয়েছিল, এই খুনকে নিশ্চিতভাবে আমি সমর্থন করি না, কিন্তু তার পেছনে এইগুলোও কিন্তু পরোক্ষ বা প্রত্যক্ষ কারণ এগুলো ছিল। তো যাই হোক, সেই সময়ে তো আসলে সমস্ত বিরোধী দল, মুজিবুর রহমান কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পর দেশের সমস্ত বিরোধী দলগুলোকে ব্যান করেছিল, নিষিদ্ধ ঘোষণা করেছিল। এইসব তথ্য এপার বাংলার লোকে তো জানেন না, তারা এটা করেছিল, সব পার্টিকে নিষিদ্ধ করে দিয়েছিল এবং দেশে ইমার্জেন্সি ডিক্লেয়ার করেছিল। এই যখন নিষিদ্ধ করা হয় তখন ঘটনাচক্রে আমিও বাংলাদেশে, আমাকেও জেলে আটক করা হয় বিনা বিচারে, এবং পরে ওই ইমার্জেন্সি পাওয়ার রুলে আমাদের বিনা বিচারে আটক করে রাখে। এবং সেই সময় দেখেছি যে জেলের মধ্যে অর্ধেকের বেশি মানুষ ছিলেন যারা রাজনৈতিক কর্মী, বিশেষ করে বামপন্থী মানুষেরা। সমস্ত বামপন্থীদের জেলে ঢোকানো হয়েছিল। আমি একটা সেন্ট্রাল জেলে ছিলাম, যশোর সেন্ট্রাল জেল, খুব বড় জেল, ফলে অনেক খবরাখবর তাদের কাছ থেকেই আমরা শুনতাম। তারা অনেক অ্যাডভান্স লোক ছিলেন চাকরি বাকরি এই রাজনীতির ক্ষেত্রে। তো এই যে এই যে অগণতান্ত্রিক একটা চিন্তা চেতনা, এইটা আওয়ামী লীগ এবং তার প্রধানতম নেতা, বাংলাদেশ মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলা যায় মুজিবুর রহমানের ছিল, তিনি এটা করেছিলেন। পরবর্তীকালে তার মেয়েও প্রধানমন্ত্রী হয়ে, ওই দলের প্রধানমন্ত্রী হয়ে তিনি এটা করেছেন। ফলে এই বিষয়টা একটা ছিল। এবং সেই সময়ে শুধু এইটা নয়,
আপনারা জানেন যে জেলের মধ্যে যে বাংলাদেশের 4 জন একেবারে শীর্ষস্থানীয় নেতা যারা বাংলাদেশ মুক্তিযুদ্ধে যাদের বিশিষ্ট ভূমিকা ছিল, মুজিবুর রহমান অ্যারেস্ট হয়ে গেছিলেন, তিনি পাকিস্তানের জেলে ছিলেন, কিন্তু আসলে যারা অস্থায়ী সরকার গঠন করে এই বাংলাদেশ মুক্তিযুদ্ধে যারা নেতৃত্ব করেছিলেন সামনে দাঁড়িয়ে, সেই সমস্ত লোকজন জেলের মধ্যেই তাদের খুন করা হয়েছিল। নানান রকমের ঘটনা যেগুলো আপনারা জানেন, অনেকে জানেন না। এরকম একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে সেই দেশ চলছিল। তারপরে তো কু, কাউন্টার কু, নানান রকম হয়েছে। এবং এই যে হাসিনা আজকে উৎখাত হয়ে গেলেন, অনেক কারণ আছে। যেটা বলছেন যে এই যে মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি, অনুন্নয়ন, নানান রকম যে বিষয়গুলো, এই সমস্যা, আমি এই সমস্ত সমস্যার মধ্যে যাচ্ছি না। এই সমস্যা তো আছে, বা এই যে সংরক্ষণের বিষয়, কিন্তু এইটে অস্বীকার করা যাবে না যে এই যে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমেছেন, এরা কিন্তু এই 2-3টে নির্বাচনে যদি সুষ্ঠুভাবে নির্বাচন হতো, আমি সুষ্ঠু নির্বাচন বলতে আমাদের দেশগুলোতে যতটুকু নির্বাচন হয়, মানে আমাদের এই দেশের নির্বাচন যেভাবে হয় সেই নির্বাচনটুকু যদি হতো, আমি গত 10 বছর ধরে বলেছি, লিখেছি যে 10-15টা সিটের বেশি আওয়ামী লীগের পাওয়ার কথা নয়, বিরোধীদের মিটিং মিছিল করতে দেওয়া হয় না। এই অবস্থা সেই দেশে ছিল। মানুষ আজকে ছাত্র আন্দোলন তাদের মদতে তৈরি হয়েছে, বিষয়টা কিন্তু এরকম নয় বলে আমি মনে করি। আসলে আন্দোলনটা ছাত্রদের স্বতঃস্ফূর্ত আন্দোলন ছিল, কিন্তু এই যে ক্ষোভ মানুষের, এই যে পলিটিক্যাল পার্টিগুলোরও ক্ষোভ, তারা তো নিশ্চিতভাবেই তারা এরকম একটা সুযোগ অপোনেন্ট, বিরুদ্ধ রাজনৈতিক শক্তির বিরুদ্ধে তারা কাজে লাগাবেন, এটা তো অস্বীকার করা যায় না। ফলে এরকম একটা ঘটনা ঘটেছে। এখন এই অবস্থায় অনেকে মনে করেন যে এই সরকার সংখ্যালঘুদের খুব পক্ষে ছিল, কিন্তু ব্যাপারটা ঠিক এইরকম বলা যাবে না। মানে তথ্য নিয়ে যদি আপনি আলোচনা করেন তাহলে দেখবেন যে এই সরকার বা এর আগের আওয়ামী লীগ দল, এরা সংখ্যালঘুদের যে খুব ভালোবাসতেন, খুব রক্ষা করার জন্য উদ্গ্রীব ছিলেন, বিষয়টা এরকম নয়। তবে এটাও ঘটনা যে তারা মানে এন ব্লক তারা আওয়ামী লীগকে ভোট দেয়, ফলে তাদের প্রতি এক ধরনের সমর্থন থাকে, সেটা ছিল। কিন্তু তা সত্ত্বেও এটা অস্বীকার করা যাবে না। ধরুন এই যে একটা, আমি উদাহরণ হিসেবে বলি, ধরুন এই যে একটা শত্রু সম্পত্তি একটা বিষয় বাংলাদেশে খুব বড় ইস্যু। এই শত্রু সম্পত্তি মানে হিন্দুদের ফেলে আসা সম্পত্তি, যেটা সেটাকে শত্রু সম্পত্তি বলছে। ওই 65 সালে শত্রু সম্পত্তি আইন হয়েছিল। অনেকে মনে করেন শত্রু সম্পত্তি আইন বোধহয় শুধু পাকিস্তানে হয়েছিল, তা কিন্তু নয়। ভারতেও শত্রু সম্পত্তি আইন হয়েছিল একই সময়, ওই 65 সালের যুদ্ধের সময়। এবং যারা পাকিস্তানে চলে গেছে মুসলমানরা ভারত ছেড়ে, তাদের বড় বড় সম্পত্তি তারা কিন্তু একইভাবে আজও শত্রু সম্পত্তি হিসেবে পড়ে আছে, বেদখল হয়েছে। তো এই যে শত্রু সম্পত্তি আইন বাংলাদেশে, যেটা এই শত্রু সম্পত্তি যা আছে, মানে এইটা আমি বাড়িয়ে বলছি না, যদি খবর নেওয়া হয় তাহলে দেখা যাবে যে শত্রু সম্পত্তির 90% অংশ, 90% শত্রু সম্পত্তি কিন্তু এই আওয়ামী লীগের নেতাদের দখলে। তারাই এটাকে ভোগ দখল করে, হিন্দুদের সম্পত্তি। এটা কিন্তু মিথ্যে নয়। হয়তো বাকি 8-10% বিএনপি বা জাতীয় দল যারা, তাদের দখলে থাকতে পারে। আর এই যে বলা হয় জামাত ইসলাম, আমি জামাত ইসলামের সমর্থক নই। আমি জামাত ইসলামের যে ধর্মান্ধতা যেটা আছে, আমি সেটার পক্ষে না। আসলে এই ধর্মান্ধতা সেখানকার সংখ্যালঘুদের খুব ক্ষতি করে তা কিন্তু নয়, বরং তারা ওই ইসলামের নির্দেশ মেনে সংখ্যালঘুদের হেফাজত করার পক্ষে, তাদের উপর অত্যাচার করার পক্ষে নয়। এবং সেটা এই ঠিক আধুনিক গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ ভাবনা থেকে নয়, তাদের ধর্মীয় চিন্তার জায়গা থেকে।
ফলে জামাত ইসলামের কাছ থেকে হিন্দুদের খুব ভয় পাওয়ার কিছু আছে, আমি অন্তত এরকম মনে করি না। এই যে প্রচার হয় বাংলাদেশে যে হিন্দুদের উপর জামাত ইসলাম অত্যাচার করে, এইগুলো কিন্তু ঠিক নয়। এর অধিকাংশ, আমি ঠিক নয় বলতে 100% ঠিক নয় বলছি না, সব দলের মধ্যেই কিছু কিছু লুম্পেন থাকে। তো সাধারণভাবে জামাত ইসলাম কিন্তু এইগুলোর মধ্যে যুক্ত নয়। মানে আমি একবার একটা ফ্যাক্ট ফাইন্ডিংয়ে গেছিলাম, ওই এক সময় যখন এগুলো হচ্ছিল, ওই সাতক্ষীরাতে, যে সাতক্ষীরার নাম এখনও আসছে, সেখানে গেছিলাম। গিয়ে দেখেছিলাম যে এগুলো অধিকাংশই হচ্ছে আওয়ামী লীগ এটা করেছে, করে জামাত ইসলামের উপরে দোষ চাপাচ্ছে। আমাদের যেখানে যশোরের বাড়ি ছিল, সেই যশোরের বাড়ি থেকে খুব কাছাকাছি এলাকা, 10 কিলোমিটার দূরে একটা ওই জেলে কমিউনিটির লোক, জেলে কমিউনিটির পাড়াতে আগুন লাগানো হয়েছিল। তো সেইটা নিয়ে খুব প্রচার টোচার হয়েছিল ওখানে। আমি ওই গ্রামেও গিয়েছিলাম, মালো কমিউনিটির সেই ইয়েতে আমি নিজেই গেছিলাম। গিয়ে সেখানে গিয়ে যেটা হয়, যখন যাচ্ছি তখন 2-3টে মোটরসাইকেল এসে আমাদের নিয়ে গেল, কতগুলো সাজানো লোকের সামনে হাজির করে। তারা ওই যেমন বলে বাইরের লোকে গিয়ে তেমনি শুনে চলে আসেন। কিন্তু আমার বরাবর একটু দুর্বুদ্ধি আছে বলেই 3-4 জন গেছিলাম, তাদের নিয়ে যখন এসব কথা হচ্ছে আমি টুক করে গ্রামের মধ্যে ঢুকে গেলাম। আর আমি তো ওই এলাকারই মানুষ। তো সেখানে খোঁজ খবর নিয়ে দেখলাম যে তা নয়, ওই গ্রামের 4-5 ঘর জামাত ইসলামের লোক ছিল, এবং ধরপাকড়টা ধরে নিয়ে আটক রেখেছে ওই জামাত ইসলামের লোকজনগুলোকে, কিন্তু তারা এটা ছিল না। আসলে সেটা ওহাব সাহেব বলে ওই অভয়নগর থানার একজন আওয়ামী লীগের প্রেসিডেন্ট ছিলেন এবং এমপিও ছিলেন, এবং সেইবার কোনো কারণে ওই কেন্দ্রে ওহাব সাহেবকে টিকিটটা দিয়ে আওয়ামী লীগ রঞ্জিত বাবুকে টিকিট দেয়, একজন হিন্দুকে, এবং ওহাব সাহেব বিক্ষুব্ধ হয়ে দাঁড়িয়ে যান। এইবার ওহাব সাহেব এসে বলেন, ওহাব সাহেব লোক খারাপ আমি সেটা বলছি না, তিনি একটা কলেজের অধ্যক্ষ ছিলেন, কিন্তু তিনি এসে দাবি করেন তিনি হিন্দুদের জন্য কিছু কাজকর্ম করেছিলেন, ওই মাল্যদের জন্য কিছু কাজ করেছিলেন। তিনি এসে বলেছিলেন যে তোমরা কতটা ধর্মনিরপেক্ষ দেখা যাবে, মানে একজন হিন্দু দাঁড়িয়েছে, উল্টো দিকে উনি দাঁড়িয়েছেন, উনি আওয়ামী লীগের সভাপতি ওই উপজেলার। এই সমস্ত নিয়ে একটা টানাপোড়েনে আসলে ওহাব সাহেবের লোকজনই এটা করেছিলেন, ওই হিন্দুদের ভয় দিতে এবং তাদের উপর বিরক্ত হয়ে। তো এরকম ঘটনা আমি বেশ কিছু জানি, এবং সেটা আমি আমার বাড়িতে একদিন ছিলাম, সেখানে গিয়েও জিজ্ঞেস করেছিলাম অনেকের কাছে, বন্ধুবান্ধবের কাছে। তারা একান্তে জিজ্ঞেস করলে তারা এইসব কথা অস্বীকার কেউ করেনি, সবাই স্বীকার করেছে, যদিও সবাই আওয়ামী লীগেরই লোক। তো এসব জিনিস সেখানে চলে। ধরুন ওই 70-এর শেষের দিকটা রমনা কালীবাড়ির ওই যে মন্দিরের চূড়া ভেঙে গেছে, ইয়া সরকার কয়েক লক্ষ টাকা বরাদ্দ করে দিয়েছে ওইটাকে রিপেয়ার করার জন্যে, যদিও সেটা হয়নি। তারপর তো এইসব লড়াই সংগ্রাম শুরু হয়ে গেল। কিন্তু পরবর্তীকালে দেখুন ওই জায়গাটায় সরোয়ার্দী উদ্যান হয়েছে, বুলডোজার দিয়ে সমান করে দিয়ে সে জায়গায় এই মুজিবুর রহমানের আমলেই সেটাকে সরোয়ার্দী উদ্যান করা হয়েছে। ফলে একটা একটা করে আপনি এগুলো যদি দেখেন, যদি মেলান তাহলে দেখবেন যে আওয়ামী লীগের পক্ষে খুব কিছু বলার নেই, কিন্তু তবুও ওই যে একটা প্রচার যেটা আছে সেটা এইভাবে চলেছে। নিশ্চয়ই সংখ্যালঘুদের পক্ষেও কিছু কাজ তারা করেছেন, আমি অস্বীকার করছি না, কিন্তু এই পজিটিভ নেগেটিভ দুটো দিকই সেখানে আছে। তো এইটা একটা ঘটনা ঘটেছে, কিন্তু সেটা আমার কাছে খুব বড় ব্যাপার নয়। আমার কাছে যেটা বড় ব্যাপার, এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা একটা দেশে সবসময়ই হয়। তা সত্ত্বেও আমি বলছি যে বাংলাদেশে এই যে হিন্দু নির্যাতনের কথা যেটা বলা হয়, যেটা অতীতেও হয়েছে, নির্যাতন হয়নি এটা নয়, শুধু বাংলাদেশ কেন, সব দেশেই হয়। ভারতেও খুব বড় বড় দাঙ্গা হয়েছে, মানে গুজরাট দাঙ্গা হয়েছে, ভাগলপুর দাঙ্গা হয়েছে, মিরাট দাঙ্গা হয়েছে, মুজফ্ফরনগর দাঙ্গা হয়েছে, জামশেদপুর দাঙ্গা হয়েছে, বম্বে দাঙ্গা হয়েছে, নেলি, আসামের নেলিতে গণহত্যা হয়েছে, মানে নেলির গণহত্যাতে 5,000 মুসলমানকে মারা হয়েছে। 1200-1400 সরকারিভাবে বলছেন যে গুজরাটে মুসলমানরা মারা পড়েছেন। ফলে এইরকম এর সাথে তুলনীয়
কোনো দাঙ্গা হাঙ্গামা বাংলাদেশ হওয়ার পরে হয়নি। 2-5জন লোক মারা গেছেন একটা দুটো ঘটনায়, কিন্তু তার বেশি ওই কিছু দোকানপাট লুট, কিছু মন্দিরের উপর আক্রমণ, এগুলো হয়েছে। এগুলো হওয়া উচিত আমি বলছি না, এগুলো হওয়া উচিত নয়, কিন্তু এগুলো হয়েছে, এবং এগুলো হয়েছে অধিকাংশই রাতের অন্ধকারে। আর বুঝতে পারেন, রাতের অন্ধকারে মানে হচ্ছে তাদের জনসমর্থন নেই, সাধারণ মুসলমানরা এটাকে সমর্থন করে না। ফলে এরকম ঘটনা ঘটেছে। এরকম ঘটনা মানে পাকিস্তান, ভারত শুধু নয়, পৃথিবীর সব দেশেই কিছু কিছু হয়। এগুলো নিন্দনীয়, নিন্দা করতে হবে, বিরোধিতা করতে হবে, কিন্তু তবুও বাস্তবত এটা হয়। এটার বিরুদ্ধে লড়তে এটাকে নিশ্চিহ্ন করতে হবে, কিন্তু এই বাস্তবতা আমাদের মনে রাখতে হবে। তো এখন যে প্রশ্ন, সেটা হলো ইতিমধ্যে শুরু হয়েছে। এখানে শুভেন্দু অধিকারী, বিজেপির রাজ্যের বিরোধী দলনেতা, তিনি বলছেন, একেবারে ভিডিও করে দেখলাম মিডিয়াতে বলছেন যে প্রস্তুত থাকুন, 1 কোটি সংখ্যালঘু হিন্দু বাংলাদেশ থেকে ভারতে আসবেন। আসলে কি হবে আমরা জানি না, কিন্তু এখনও অবধি বাংলাদেশে যা ঘটেছে তাতে হিন্দুদের উপর বা হিন্দুদের দেশ ত্যাগ করার মতো কোনো ঘটনা ঘটেনি। কিছু কিছু ঘটনা বিচ্ছিন্নভাবে যদি ঘটেও থাকে, কিন্তু দেশ ত্যাগ করার মতো এরকম কোনো পরিস্থিতি সেখানে নেই। অথচ এখানে শুভেন্দু অধিকারী যে কথা বলছেন, এটা আসলে সেখানকার হিন্দুদের দেশ ত্যাগ করবার জন্যে উস্কানি, দেশ ত্যাগ করার জন্য উস্কানি। কারণ এই দল তো এর উপরেই রাজনীতি করে। এরকম যদি কিছু মানুষ ওদেশ থেকে এই দেশে চলে আসেন, তাহলে এখানে বিজেপির পালে হাওয়া লাগবে। তারা সেই চেষ্টা করে যাচ্ছেন। তো সে চেষ্টা এখানে বসে যেটুকু করছেন, কিন্তু ভয়ের ব্যাপার হলো নানান এজেন্সি, নানান রকমের বিষয় আছে, নানান প্রতিষ্ঠান বাংলাদেশেও আছে, যার মধ্যে দিয়ে এই সমস্ত লোকেরা, এই সমস্ত পার্টি সেখানেও কিন্তু গণ্ডগোল বাঁধাবার চক্রান্ত করার ক্ষমতা রাখে। আমরা আশা করব যে সেটা হবে না, এবং এইটার জন্যে শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা, তাদের সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। এখনও ধরুন অনেকে আমাকে ফেসবুকে লেখালেখি হচ্ছে, ফেসবুকে অধিকাংশ পোস্টগুলো দেখছি মুসলমানরা হিন্দুদের মন্দির পাহারা দিচ্ছেন। মসজিদ থেকে মাইকে ঘোষণা করা হচ্ছে যে হিন্দুদের উপর যেন কোনো রকম অত্যাচার না হয়, হিন্দুরা যেন কোনো রকম বিপদে না পড়েন। এই সব বিষয়গুলোই যত পোস্ট, তার মধ্যে বেশিরভাগটা। কিন্তু তার মধ্যেও আবার দেখবেন এই মন্দির ভাঙা শুরু হয়েছে, এখানে ওখানে নানান রকম কথাবার্তা শুরু হয়েছে। আসলে এটা অস্বাভাবিক তা নয়, এরকম একটা সংকটজনক সময়ে এই সমস্ত গুজবই রটে, এবং এই গুজবের পরে নির্ভর করেই কিন্তু এটা বাড়তে থাকে। যেমন 1950 সালে বরিশালে যে দাঙ্গা হয়েছিল, গুজব রটে গেছিলো ফজলুল হক ঢাকায় এই কলকাতায় এসেছিলেন, যে তাকে খুন করা হয়েছে। তারই পাল্টা ওখানে এই সমস্ত গোলমালটা শুরু হয়েছিল। তো এরকম জাতীয় ব্যাপার কিন্তু হয়। ওই ঢাকা সেক্রেটারিয়েটে একজন মহিলাকে আলতা পরিয়ে নিয়ে গিয়ে প্রচার করা হয়েছিল যে এই যে তার স্তন কেটে দিয়েছে। এরকমভাবে কিন্তু দাঙ্গা সৃষ্টি করা হয়, এবং দাঙ্গায় গুজব হয়, এবং গুজব থেকে এটা বাড়তেই থাকে। ফলে এই জায়গাতে যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, ধর্মনিরপেক্ষ মানুষ, তাদের উচিত তার বিরোধিতা করা। এবং আমি কালকে থেকেই সাধ্যমতো ওই যত পোস্ট হচ্ছে সেখানে নানান রকম কমেন্ট করি, এটা করে যাচ্ছি, বিরোধিতা করার চেষ্টা করছি। আমি চাইবো যারা এগুলো চান না, তারা প্রত্যেকেই এই ব্যাপারটাকে, এই গুজবটাকে রোধ করার জন্যে আপ্রাণ চেষ্টা করুন। এখনকার এই ভিডিওটারও কিন্তু একটা উদ্দেশ্য, সেইটা ধরুন আমি কালকে একটা টেলিফোন পেয়েছিলাম, আমি কয়েকটা টেলিফোন পেয়েছি বাংলাদেশ থেকে। আবার আমি আজকে সকালেই 5টা টেলিফোন করেছি 3টে জেলার আমার কিছু আত্মীয় বন্ধুদের। আমি যোগাযোগ করেছি আজকে সকালে, যেটা করেছি ঢাকাতে, যোগাযোগ করেছি খুলনাতে মানে কি, খুলনায় আমার 2-4 জন
বন্ধুবান্ধব, ঢাকাতে 2-4 জন বন্ধুবান্ধব আত্মীয়, এবং আমার বাড়ি যশোর যে এলাকায়, সেই এলাকায় আমার পরিচিত 2-4 জনের সাথে আমি কথা বলেছি। আর কালকে ওখান থেকে যারা যোগাযোগ করেছিলেন তার একজনের কথা বলি। তিনি একজন রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, এখন ঢাকাতে থাকেন। তিনি ঢাকা থেকে, আমি নামটা বলছি না খুব স্বাভাবিক কারণেই, তিনি আমাকে টেলিফোন করেছেন। টেলিফোন করে বলছেন যে সুকৃতি, তুমি একটু টেলিফোন করো বালিধার কামরুজ্জামানকে। তিনি বলছেন যে তিনি শুনেছেন যে জাস্ট রিটায়ার্ড করা ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স কমিশনার, আমাদের পাশের গ্রামে, আমাদের যেখানে বাড়ি ছিল পাশের গ্রামের ইনকাম ট্যাক্স কমিশনার ছিলেন, আমাদের থেকে একটু জুনিয়র, রিটায়ার করেছেন। তার নাম প্রশান্ত রায়। তো তিনি বলছেন যে এরকম প্রশান্ত রায় তার মায়ের স্মৃতিতে একটা মন্দির তৈরি করেছেন, সেই মন্দিরে নাকি মুসলমানরা আক্রমণ করেছে বা আক্রমণ করার চেষ্টা করছেন, এরকম খবর ওই ঢাকাতে ওই ইঞ্জিনিয়ার পেয়ে আমাকে টেলিফোন করেছেন, করে আমাকে রিকোয়েস্ট করছেন আমি যেন একটু টেলিফোন করে ওর পাশের একটা গ্রাম বালিধা, সে বালিদা গ্রামে খুব একজন ইনফ্লুয়েন্সিয়াল মুসলমান আছেন, তার নাম কামরুজ্জামান, 2-3 বার ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ছিলেন, এবং তিনি ধর্মনিরপেক্ষ মানুষ, হিন্দুদের পাশে অনেকবার বহুবার দাঁড়িয়েছেন, খুব যখনই কোনো গোলমাল অনুমান করেছেন। তো বলছেন আপনি আমাকে বলছেন যে আমি যেন একটু টেলিফোন করে কামরুজ্জামানকে বলি যে এই ব্যাপারটা একটু দেখতে। তা আমি তখন ওনাকে বললাম যে আপনি যে খবরটা শুনেছেন সেটা নিশ্চিত? বললেন হ্যাঁ, আমি 3-4 জনের কাছে টেলিফোনে এই খবর পেয়েছি। তা আমি বললাম দেখেন, যদি এইটা যদি হয় তাহলে আমার টেলিফোন করতে হবে কেন কামরুজ্জামান ভাইকে? কামরুজ্জামান ভাই আমার থেকে 2-3 বছরের সিনিয়র, আমার সাথে খুব ভালো সম্পর্ক। তো আমি গেলে দেখা সাক্ষাৎ হয়। কামরুজ্জামান ভাই এরকম যদি হয় তাই আমার টেলিফোন করার অপেক্ষা করবেন না, তিনি নিজেই উদ্যোগ নিয়ে এটাকে প্রতিরোধ করবার জন্য কি করা দরকার সেটা করবেন। আমি এইটা ওনাকে বললাম, কারণ আমি এটা ঠিক বিশ্বাস করিনি যে এরকম একটা ঘটনা ঘটেছে। যাই হোক, এরকম কয়েকটা ঘটনা। তারপরে শুনলাম আমাদের 2-3টে গ্রাম উল্টো দিকে, এটা হচ্ছে দক্ষিণ দিকে, এটা পশ্চিম দিকে, পোড়াডাঙ্গা বলে একটা গ্রাম, একজন টেলিফোন করে বললেন যে এরকম পোড়াডাঙ্গা গ্রামে নাকি একটা হিন্দু মণ্ডপে মুসলমানরা কিছু ভাঙচুর করেছে, এটা শুনলাম। কিন্তু আমি এটাও আমার কাছে বিশ্বাসযোগ্য হয়নি। কালকে রাত্রিবেলায় টেলিফোন করেছিলেন, বিশ্বাসযোগ্য মনে হয়নি, কারণ যে জায়গাটার কথা বলছেন তার মধ্যে ঢুকে মুসলমানরা, মানে ওই এলাকাটা হিন্দু প্রধান এলাকা, নমশূদ্র প্রধান এলাকা, যেটা 96 খান বলে, এটা কখনো হয়নি অতীতে গোলমাল, আর এখনও এই পরিস্থিতিতে হবে এটা আমার বিশ্বাস হয়নি। তো যাই হোক, তবু আমি আজকে সকালবেলায় আমি টেলিফোন করলাম, একটা তো ঢাকাতে করলাম এই কারণে, ঢাকাতে আমার খুব আমার এক ভাইজি থাকেন, নিকট আত্মীয়, মানে আমার মেজদার মেয়ে জামাই থাকেন। জামাই ঢাকাতে একটা কলেজে পড়ান, আর ভাইজি ওখানে একটা হাই স্কুলে পড়ান। তার 2টো মেয়ে, 3টে ছেলে মেয়ে, ছেলেটা ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আর 2টো মেয়ে, একজন জগন্নাথ ইউনিভার্সিটিতে পড়েন, একজন ঢাকা ইউনিভার্সিটিতে পড়েন। তো স্বাভাবিকভাবে ভাবলাম যে একবার টেলিফোন করে খবর নিই। তো সেখানে খবর নিয়ে তারা বললেন যে তারা বাসাতে নেই, তারা ওখানে বাসা ভাড়ায় থাকতেন, ভাড়া বাড়িতে থাকতেন যাত্রাপাড়া বলে একটা জায়গায়। তো ওরা বললেন না আমরা বাসাতে নেই, কালকে আমরা বাসা থেকে এক বান্ধবীর বাড়িতে এসে আছি। আমি বললাম কেন? বলে আসলে যে বাড়িটাতে ভাড়া থাকতাম, ওরা বললেন সে বাড়িটা হচ্ছে একজন ঢাকার একজন নামকরা আওয়ামী লীগের নেতার বাড়ি। ফলে তারা একটা আশঙ্কা করছিল যেহেতু আওয়ামী লীগের নেতা, সেখানে কোনো রকম হামলা হতে পারে, এবং সেই মধ্যে পড়ে শেষে এই নলখাগড়ারও বিপদ হতে পারে। তো এই জন্যে দুদিন না একদিন গতকালই বোধহয় গেছিল তারা বান্ধবীর বাড়িতে, ঢাকাতেই আশেপাশে আর কি। তো এটাও ঘটনা আমাকে বললেন যে কালকে সকালবেলায় ওখানে কিছু মানুষ ওই বাড়িতে হামলা করেছিল, মানে ওই ভদ্রলোকের খোঁজে। কিন্তু সে ভদ্রলোক 4-5 দিন আগেই দেশ ছেড়ে বিদেশে চলে গেছেন। তো এইটা তারা বললেন যে না আমরা সব ভালো আছি। খুলনায় আরও 2-একটা জায়গায় টেলিফোন করলাম, তারপরে আমার এলাকায় টেলিফোন করলাম।
খুলনাতে যেখানে টেলিফোন করেছি তারা বলেছেন এরকম কোনো খবর, হিন্দু মুসলমান কোনো গোলমালের খবর কিছু তারা শোনেননি। মানে বললেন শোনেননি, হতে পারে গ্রামে আছে, খবর পৌঁছায়নি, অন্য জায়গার মতো গুজব বা খবর না গুজব পৌঁছায়নি। তো তাদের এলাকাতে কোনো তেরোখাদা এলাকা কোনো গোলমাল নেই। তারপরে টেলিফোন করলাম আমি আমার গ্রামে, ওখানে 2-3 জনকে। এবার আমার ওখানে টেলিফোন করে 3টে খবর পেলাম যেখানে সত্যি সত্যি আক্রমণ হয়েছে। প্রথমটা বলি, সেই জায়গাটা হচ্ছে ডুমুরিয়া থানা। এটা আমাদের বাড়ি যশোর খুলনার বর্ডার এলাকায়, এটা ডুমুরিয়াতে। ডুমুরিয়া মানে হচ্ছে খুলনা জেলা, আমার বাড়ি থেকে 10-12 কিলোমিটার দূর হবে সোজা, যদি আমি গ্রামের ভিতর দিয়ে জায়গাটা জানি, আমার সব এলাকাগুলো চেনা। সেখানে ওই গ্রামের একজন মানুষ নারায়ণচন্দ্র চন্দ, তিনি আওয়ামী লীগের মন্ত্রী, মানে এবারও মন্ত্রী ছিলেন। তার ওই গ্রামে যে বাড়ি, সেই বাড়িতে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে। এই একটা ঘটনা ঘটেছে এবং এটা সত্য ঘটনা। সেটা হিন্দুর বাড়ি, কিন্তু এটা হিন্দু মুসলমানের প্রশ্ন নয়, এটা আওয়ামী লীগের নেতা মন্ত্রী, এই জায়গা থেকেই এটা হয়েছে। এবং তাই নিয়ে যে হিন্দুদের মধ্যে প্যানিক হয়েছে, আমি জিজ্ঞেস করেছি, বললো না সেরকম কোনো বিষয় না, সবাই এটা বুঝেছে যে এটা কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নয়। ফলে এইটা নিয়ে কোনো টেনশন হিন্দুদের মধ্যে ভীতি ছড়িয়েছে এরকম বিষয়টা নয়। আর 2টো ঘটনা ঘটেছে একেবারে আমাদের খুব কাছাকাছি এলাকায়, এবং যে 2টো ঘটনা ঘটেছে তারা আমাদের থেকে জুনিয়র। একজন হচ্ছে আমার বাড়ি যে এলাকায়, সেই কুলটিয়া ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের বাড়ি। চেয়ারম্যানের বাড়ি মানে চেয়ারম্যানের বাড়ি আমার বাড়ি থেকে 1.25 কিলোমিটার দূরে তার বাড়ি, নাম হচ্ছে শেখর রায়, আমাদের থেকে অনেক জুনিয়র। আমরা যখন ওখানে ওই ফুটবল খেলতে যেতাম, আমাদের পেছনে পেছনে যেত, বুট নিয়ে দৌড়তো, বল নিয়ে দৌড়তো, আমাদের ছোটো ভাইয়ের মতো। আমলিগ করে চেয়ারম্যান হয়েছে। তার বাড়ির সামনে রাস্তার ধারে একটা ওই সেরেস্তা মতো, যেখানে ওই লোকজন আসে কাজে, ইউনিয়ন কাউন্সিলের কাজে, সেখানেই বসে। সেই ঘরটা রাতের অন্ধকারে, যেটুকু বললাম মনে হচ্ছে বলেছে রাতের অন্ধকারেই, এবং ওখানে রাতের অন্ধকারেই হবে, কিছু লোকে একটু ভাঙচুর করেছে। সেটা যে হিন্দুরা করেছে না মুসলমানরা করেছে এটা বলা মুশকিল, কারণ ওখানে আওয়ামী লীগের একটা গোষ্ঠীদ্বন্দ্ব আছে, এবং সেই গোষ্ঠীদ্বন্দ্ব মানে খুব প্রকট, বুঝলেন তো, সবই নমো, তাদের মধ্যে খুব প্রকট। এই সুযোগে সেটাও কিছু একটা হলেও হতে পারে। কিন্তু তার বাড়ি মানে উঠোনের দক্ষিণ পাড়ে রাস্তার ধারে এইটা, তারপরে একটা বড় উঠোন, তারপরে তার পাকা বাড়িতে কেউ আক্রমণ করেনি। আরেকটা ঘটনা ঘটেছে আমাদের ইউনিয়নের উত্তর দিকে, বড় বিলবকড়ের উত্তরে, এটা হচ্ছে আরেকটা ইউনিয়ন কাউন্সিল, সুন্দরী ইউনিয়ন কাউন্সিল। এই সুন্দরী ইউনিয়ন কাউন্সিলের যে চেয়ারম্যান, তাকে কপিল বলে সবাই ডাকে, ভালো নাম বোধ হয় বিকাশ, আমার যতদূর মনে পড়ছে তার ভালো নাম বিকাশ বিশ্বাস হতে পারে। সেও আমাদের ছোটো ভাইয়ের মতো, মানে আমি যখন যাই খবর পেলে সময় পেলে একবার দেখা করে যান, এরকম সম্পর্ক। সে ওখানে আওয়ামী লীগেরও ওই বোধহয় ওই ইউনিয়ন কাউন্সিলের সভাপতি। তার বাড়িটা হচ্ছে রাজাপুর বলে একটা গ্রাম, যেটা হিন্দু মুসলিম ওই বর্ডার এলাকায়, তার পাশেই পরের গ্রাম থেকেই মুসলমানদের বাস। সেখানকার কিছু লুম্পেন প্রকৃতির লোক তার বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল, আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাড়িতে আগুন লাগিয়েছে মানে গ্রামের বাড়িতে একটা ঢেকি ঘর থাকে, একটা গোয়াল ঘর থাকে, একটা রান্নাঘর থাকে, জানি না কতটা কি হয়েছে, কিন্তু যেটা বললো আংশিক ক্ষতি হয়েছে। এই ঘটনাগুলো ঘটেছে। এইটা 3টে ঘটনা বললাম হিন্দু বাড়ি, কিন্তু এইটা হিন্দু মুসলমানের বিষয় নয়, এইটা ওখানকার 3-4 জন যাদের আমি কথা বলেছি তারাই বললেন, এবং এইটা নিয়ে কেউ সেরকম কিছু ভাবছেন না। তো এইগুলো যখন একটু দূরে যখন এই খবরগুলো যায়, যারা বিভিন্ন রকমের লোক থাকে তারা এটাকে অন্যরকম করে রং চড়িয়ে এটা করেন। তো এই সব ব্যাপারগুলো ঘটেছে। এখন আমার যেটা বলা সেটা হচ্ছে যে আমি কি এই পরিবর্তনে খুব উল্লসিত? দেখুন, আমি এইটাতে খুশি, কিন্তু তাই বলে উল্লসিত এরকম ব্যাপারটা নয়। এই কারণে
যে খুশি এই কারণে যে যেরকম একটা স্বৈরাচারী অগণতান্ত্রিক সরকার হাসিনার নেতৃত্বে ছিল, এর থেকে খারাপ আর কিছু হতে পারে না। ফলে এই যে ঘটনা ঘটেছে তাতে এর থেকে খারাপ কিছু হওয়ার আর কোনো জায়গা নেই। শুধুমাত্র একটা বিষয় নিশ্চিত করতে হবে সেখানকার যারা আন্দোলনকারী, যে এই সময়ে, এই সংকটজনক সময় অত্যন্ত সাবধান হতে হবে যেন সংখ্যালঘুদের উপর কোনো নির্যাতন নেমে না আসে। কারণ এই সময় তো মানে শয়তান বজ্জাত যারা থাকে এই সুযোগগুলো নেই, তো বেশি মানুষ এইগুলো করে না। এইটাতে একটু বাড়তি গুরুত্ব দিয়ে এটাকে আটকানোর চেষ্টা করতে হবে। যদিও যতটুকু খবর পেয়েছি তারা এ ব্যাপারে যথেষ্ট সচেতন। তো এইটা একটা বল না হলে সেই আশঙ্কা ছাড়া এই হিন্দু মুসলিম কোনো দাঙ্গা হাঙ্গামা যাতে না হয়ে যায় এরকম একটা আশঙ্কা ছাড়া, যে আশঙ্কার কথা আমি বলছি যে নিশ্চিতভাবে আমার কাছে প্রায় নেই বলেই মনে হয়, তবুও যে ক্ষীণ সম্ভাবনা যদি কিছু থেকে থাকে সেইটাকে রোধ করা। আর না হলে যে সরকার ছিল তার থেকে একটা ভালো সরকারই হবে। মানে এর থেকে, যেহেতু এর থেকে খারাপ আর কিছু হতে পারে না, কিন্তু আমি সেই সাথে এই কথাও মনে করি এরকম একটা অবস্থার মধ্যে দিয়ে যে সরকার তৈরি হবে সেটা কোনো বিপ্লবী সরকার হতে পারে না। সেইটা কোনো মানে একেবারে এটা খুব দেশের মানুষের জন্যে অত্যন্ত ভালো কিছু হবে এরকম হয়তো হবে না। হলে তো ভালো, কিন্তু সাধারণত এটা হয় না, সে আশাও অন্তত আমি করছি না। আমি চাইবো সেটা হোক, একটা জনগণের জন্য একটা খুব ভালো গভর্নমেন্ট সেখানে তৈরি হোক, কিন্তু বাস্তবত সেটা আশা করা খুব কঠিন। তবুও আমরা চাইবো যে সেই চেষ্টা জারি থাক, একটা সুস্থ গণতান্ত্রিক সরকার, ধর্মনিরপেক্ষ সরকার সে দেশে সরকার গঠন করুক এবং সেই অস্থায়ী সরকারের নেতৃত্বে একটা গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসুক, নির্বাচিত সরকার খুব তাড়াতাড়ি সেখানকার ক্ষমতায় আসুন, দেশটা সঠিকভাবে পরিচালিত হোক। আপনাদের সবাইকে নমস্কার। সবাইকে বিষয়টা বুঝে শান্তি রক্ষা করবার জন্যে, গুজব না ছড়াবার জন্যে আবেদন জানিয়ে আমার এই বক্তব্য শেষ করছি। নমস্কার।